আসসালামু আলাইকুম। যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন তারা কাইন্ডলি জানাবেন যে লাইভটা আসলে দেখা যাচ্ছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা। আজকে মূলত আপনাদের সাথে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে যে ভালো একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যদি আমরা হতে চাই তাহলে আমাদের করণীয় কি বা আমরা কিভাবে শুরু করতে পারি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক স্টুডেন্ট বা অনেক শিক্ষার্থী এরকম হয় ডিএচএমএস এ ভর্তি হয়েছেন কিন্তু আসলে বুঝতে পারছেন না কিভাবে কি শুরু করবেন বা পড়াশোনা কিভাবে করবেন কিছুই বুঝতে পারছেন না। তাদের জন্য মূলত আজকের লাইভটি। এছাড়াও যারা স্টুডেন্ট অবস্থায় আছেন, পড়াশোনা করা শুরু করেছেন তাদের জন্য, অর্থাৎ আপনি কিভাবে ভালো চিকিৎসক হতে পারবেন। এক্ষেত্রে আমরা অনেক সময় অপেক্ষা করি যে আমি এখন যেরকম ইচ্ছে সেরকম পড়াশোনা করে যাচ্ছে, কিন্তু ভালো চিকিৎসক হলে আমার ডিগ্রিটা আগে অর্জন করে নিই, তারপর আমি চেষ্টা করব ভালো ডাক্তার হওয়ার জন্য বা শিক্ষা গ্রহণ করার জন্য। কিন্তু বিষয়টা কিন্তু আসলেই একেবারেই এরকম নয়। আপনি যদি হচ্ছে একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চান তাহলে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে একদম মানে চিকিৎসক হতে চাইলে আপনাকে এর প্রক্রিয়াটা শুরু করতে হবে একদম ছাত্র জীবন থেকে। অর্থাৎ ছাত্র জীবন যখন আপনার আরম্ভ হয়েছে, যে আপনি ডিএচএমএস এ ভর্তি হয়েছেন, আপনার যাত্রা বা হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার যাত্রা সেখান থেকেই শুরু হয়েছে। তো আপনার উচিত হবে যে আপনি সেখান থেকেই মানে শুরু থেকেই শুরু করার, অপেক্ষা না করার যে কবে আপনার হাতে সার্টিফিকেট আসলো এবং কবে আপনি এইটা শুরু করবেন, এরকম নয় বিষয়। এখন আসি যে একজন আদর্শ হোমিওপ্যাথ হতে হলে আহ, শিক্ষার্থীদের মধ্যে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকা দরকার। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা কোনটা আসলে আসে, তো সেই বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্যই থাকে, এর মধ্যে হচ্ছে আমি সামান্য কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম পয়েন্টটা আসছে যে অদম্য আগ্রহ থাকতে হবে। অর্থাৎ আপনাকে হোমিওপ্যাথি শিক্ষার ব্যাপারে অনেক বেশি আগ্রহী হতে হবে। আহ, আগ্রহ না থাকলে বা ভালোবাসা, গভীরভাবে ভালোবাসা না থাকলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। সেক্ষেত্রে গভীর আগ্রহ থেকে হোমিওকে চর্চা করতে হবে বা গবেষণার জন্য চেষ্টা করতে হবে। আপনার বিভিন্ন বই ঘাটাঘাটি করতে হবে, পড়াশোনা করতে হবে। এর ফলে ফলে আপনি বুঝতে পারবেন, যখন মনে হবে যে না আমি আসলে বইগুলো পড়ে মজা পাচ্ছি বা আমার কাছে ভালো লাগছে, তখনই আপনার মধ্যে আসলে আগ্রহ চলে আসবে। এখন ধরেন আপনি যদি এরকম মনে করেন যে মেডিসিনের বইগুলো আমি পরবর্তীতে পড়বো, পরে শিখলেও হবে, বা আমাদের যে একাডেমিক সাবজেক্ট গুলো আছে, আহ, 4টা ইয়ারে আমি যে সাবজেক্ট গুলো আমাদের পড়া হয় ওই সাবজেক্ট গুলো যদি আপনি মনে করেন যে এখন আপাতত কোনো মতে পড়লেই হবে, পরবর্তীতে আমি ভালো করে পড়বো, আসলে আমাদের জন্য সময়টা এইভাবে থেমে থাকে না, সময় তার গতিতেই চলে। তো আপনাদের উচিত শুরু থেকেই শুরু করা একদম। উম তো দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রচুর অধ্যয়ন। অর্থাৎ আমাদের যে সাবজেক্ট গুলো আছে, 4টা ইয়ারে যে সাবজেক্ট গুলো দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সেই সাবজেক্ট গুলো অনুযায়ী ধরে ধরে আপনারা পড়াশোনা করবেন। আবার আমাদের হচ্ছে একটা সিলেবাস দেওয়া আছে, 4টা ইয়ারেরই সিলেবাস দেওয়া আছে। তো সিলেবাস অনুযায়ী হচ্ছে পড়াশোনা গুলো করা। যে উম আপনার সিলেবাসে কোন কোন টপিক গুলো আছে বা কোনগুলো আহ, আহ, কোন বিষয়গুলো ভাগে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা হচ্ছে দেওয়া হয়েছে। যেমন অর্গাননে সূত্র কিন্তু হচ্ছে প্রথম বর্ষে সবগুলো সূত্র আমাদেরকে দেওয়া হয় নাই। তো সেই অনুযায়ী ধরে আপনি আগাতে পারেন, অল্প অল্প করে। এখন আপনি যদি চান যে না আপনি অর্গাননটাই শুধু পড়বো বাকিগুলো পড়বো না, সেক্ষেত্রে হচ্ছে আগাতে পারবেন না। তো প্রথম বর্ষে যে কয়টা আছে আপনি প্রথম বর্ষের গুলোই প্রথম বর্ষে কমপ্লিট করেন, পরবর্তীতে প্রয়োজন পড়লে আপনি পরের গুলো করেন। এরকম আর কি। তো দেখা গেছে যে অর্গানন প্রথম বর্ষে যদি আমি বলি যে 1 থেকে 82 নাম্বার পর্যন্ত সূত্র আছে, আপনি 1 থেকে 82 সূত্র নাম্বারটাই শেষ করেন না কেন, তাহলেই আপনি অনেক দূর আগাতে পারবেন।
কারণ অনেক সময় দেখা গেছে অনেকের ব্যস্ততার কারণে এগুলোও শেষ করতে পারে না। তখন পরবর্তীতে সে আসলে পিছিয়ে পড়ে। একসাথে পরবর্তীতে দেখা গেছে ২য় বর্ষে বা ৩য় বর্ষে গিয়ে তারপর তার সব সূত্রগুলো একসাথে পড়তে হচ্ছে। তো যারা এখনো ১ম বর্ষে আছেন তারা চেষ্টা করবেন যে ১ম বর্ষের যে সিলেবাসটা আছে সেটা কভার করার। তারপর হচ্ছে নিয়মিত ক্লাস করা। এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তারা নিয়মিত শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস করা। কারণ শিক্ষকদের কাছ থেকে আপনারা সরাসরি যেভাবে যেটা নিতে পারবেন আসলে অনলাইনে যে আমরা ক্লাস করি বা আপনারা যেভাবেই ক্লাস করেন না কেন ওইভাবে আসলে পাবেন না। তো ক্লাসের পড়াশোনাটার ধরনটাই আলাদা। এক্ষেত্রে যাদের সুযোগ আছে আমি আবারও বলছি যে যাদের সুযোগ আছে সরাসরি গিয়ে ক্লাস করা তারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত গিয়ে কলেজে ক্লাস করার। আর যারা পারছেন না তাদের ক্ষেত্রে অপশন আছে তারা অনলাইনে ক্লাস করতে পারেন। উম সেক্ষেত্রে হচ্ছে নিয়মিত অনলাইনে ক্লাসে উপস্থিত থাকবেন। প্লাস হচ্ছে শুধু ক্লাসে উপস্থিত থাকলেই হবে না। আপনাকে সেই পড়াগুলোও কমপ্লিট করতে হবে। আপনি ক্লাসে উপস্থিত থাকলেন কিন্তু পড়াগুলো পড়লেন না তাহলে তো আসলে ক্লাসে উপস্থিত থাকার কোনো মানে হবে না বা আপনার উপস্থিত থেকেও কোনো লাভ নেই। কারণ সেটা আপনি ভিতর পর্যন্ত নিতে পারলেন না। তো 4th নাম্বার পয়েন্ট যেটা আছে যে সেমিনারে অংশগ্রহণ করা। বিভিন্ন সেমিনার হয় আমাদের বিভিন্ন আমরা অনলাইনে দেখি যে সেমিনারে বিজ্ঞাপন দেওয়া হয় বা ওয়ার্কশপ হয় বা কনফারেন্স হয় সেগুলো কে হচ্ছে অংশগ্রহণ করবেন। এক্ষেত্রে কি হবে যে নিজেদের অভিজ্ঞতা বাড়বে অনেক স্যারদের সাথে পরিচিত হতে পারবেন বা তাদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা আপনারা শুনলে নিজেদের মধ্যে আহ মানে ভালো কিছু আর কি নিতে পারবেন তাদের কাছ থেকে। এরপরে ৫ নাম্বারটা হচ্ছে হ্যান্ড নোট তৈরি করা। অর্থাৎ আপনি যেটা পড়ছেন সেটার সাথে, সাথে নোট করে ফেলেন। কারণ আ যেহেতু এখানে মেডিকেলের অনেক পড়াশোনাই আপনি করবেন কিন্তু সবগুলো তো আসলে আপনি মাথায় রাখতে পারবেন না। সেক্ষেত্রে এমনভাবে হ্যান্ড নোট তৈরি করেন যে ওই নোটটা দেখলে যাতে সব পুরো বিষয়টা আপনার মাথায় চলে আসে। এভাবে হচ্ছে নোট তৈরি করা যায়। আ সেক্ষেত্রে নিজের হাতের লেখার মাধ্যমে বিষয়টি ভালোভাবে মস্তিষ্কে গেঁথে যাবে বা আপনি যখন লিখছেন তখন হচ্ছে সেটা আপনার ভিতরে মানে আপনার মাথায় থাকছে বেশি। প্রয়োজনে যদি এরকম হয় যে আপনি না দেখে নোট করতে পারছেন না, প্রয়োজনে দেখে দেখে নোট করেন, সমস্যা নেই। ওই দেখা নোট থেকে বা অনেকগুলো আ আ বড় একটা লেকচার থেকে আপনি ছোট করেই নোট করেন। দেখবেন ওই ছোট নোট দেখলেই আপনার বড় লেকচারটা সম্পূর্ণ মাথায় চলে আসবে। তো এভাবে করতে পারেন। তারপর হচ্ছে জ্ঞান শেয়ার করা। অর্জিত তথ্যগুলো সিনিয়র ও জুনিয়রদের সাথে শেয়ার করা। অর্থাৎ এখানে উম যে আপনি যে জ্ঞানগুলো অর্জন করেছেন সেই অর্জনগুলো সিনিয়র যারা আছে তাদের সাথে এবং জুনিয়র যারা আছে তাদের সাথে শেয়ার করা। এক্ষেত্রে হচ্ছে সিনিয়ররা করতে পারবে কি যে আপনার ভুলগুলো শুধরে দিতে পারবে। আর জুনিয়রদের জন্য সহযোগিতা হবে তারা আপনার কাছ থেকে শিখতে পারছে। যে আপনার ক্লাসের মাধ্যমে কেউ একজন উপকৃত হচ্ছে বা আপনার আলোচনার মাধ্যমে কেউ একজন উপকৃত হচ্ছে। বিষয়টা এরকম যে আপনি যেটা অর্জন করেছেন সেই তথ্যগুলো সিনিয়র এবং জুনিয়রদের সাথে শেয়ার করে ফেলতে পারেন। এক্ষেত্রে যদি আপনি সিনিয়রদের সাথে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার জ্ঞানের গভীরতা বাড়বে। দেখা যাবে তারা যেটা জানে সেটাও আপনার সাথে শেয়ার করছে। এক্ষেত্রে হচ্ছে জ্ঞানটা ভাগাভাগি হবে এরকম আরকি। ৭ নাম্বার পয়েন্টটা হচ্ছে লেখালেখির অভ্যাস গড়ে তোলা। যেমন সেমিনার বা আর্টিকেল বা এফবি তে আপনার হচ্ছে যেকোনো বিষয় নিয়ে যে ধরেন আপনি একটা বিষয় নিয়ে পড়ছেন, তো সেই বিষয় নিয়েই হচ্ছে লেখালেখি শুরু করা। যে আমাদের যারা ফার্স্ট ইয়ার আছেন তারা যদি চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে ১ম বর্ষে যারা আছেন তারা আসলে ১ম বর্ষে মেডিসিন গুলো অত ভালোভাবে আয়ত্ত করতে না পারলেও বাকি যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো কিন্তু ঠিকই আয়ত্ত করতে পারবেন। যেমন অর্গান অফ মেডিসিন, হোমিওপ্যাথির নিয়ম নীতি, তারপর পদার্থ রসায়ন, জীববিজ্ঞান এগুলো ছোট, ছোট টপিক গুলো আপনারা কি করতে পারেন? আর্টিকেল হিসেবে লিখতে পারেন। এক্ষেত্রে হচ্ছে ফেসবুকেও লিখতে পারেন। বিভিন্ন গ্রুপ আছে আমাদের শেয়ার করার, সেখানে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে যেমন আপনারও চর্চার মধ্যে থাকলো, আপনি যখন লিখছেন ওইটা আপনি বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে লিখছেন। তো এটা যেমন আপনার নিজের জন্য উপকৃত হচ্ছে, তেমনি হচ্ছে যে পড়তেছে তার জন্য উপকার। এই বিষয়টা আপনারা হচ্ছে করতে পারেন। এক্ষেত্রে লেখালেখির অভ্যাস গড়ে তুললে দেখা যাবে যে
আহ বিভিন্ন ম্যাগাজিন বা সেমিনারে প্রবন্ধ লেখলে বা ফেসবুকে লেখালেখি করলে আপনার অভিজ্ঞতা এবং চিন্তার যে ধারা সেটা হচ্ছে বিস্তার ঘটবে। নাম্বারটা হচ্ছে রোগীকে ডায়েট ও নিয়ম কানুন বোঝানো। অর্থাৎ এক্ষেত্রে আপনি এটা কিভাবে আয়ত্ত করতে পারেন? যেকোনো একটা ভালো ডক্টরের সঙ্গে থাকলে দেখা যাবে যে আপনি যে রোগীর ম্যানেজমেন্ট সেটা শিখতে পারছেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার উচিত যেকোনো একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সময় কাটানো বা তার যে অভিজ্ঞতা চেম্বারে বসা, কেস টেকিং, স্টাডি এগুলো হচ্ছে দেখাশোনা করা। তারপর ৯ নাম্বার পয়েন্টটা হচ্ছে গ্রুপ স্টাডিতে অংশগ্রহণ করা। অর্থাৎ এই ক্ষেত্রে অনেক গ্রুপ আছে। আমাদের হোমিও চর্চা গ্রুপ আছে। হোমিও চর্চা বাদ দিয়েও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক গ্রুপ আপনারা দেখতে পাবেন। আমাদেরটা না হোক অন্য যেকোনো একটা গ্রুপের সাথে এড হয়ে যাওয়া। উম সেই গ্রুপগুলো যে আলোচনা হয় সেগুলো চেষ্টা করবেন আ দেখার বা হচ্ছে নিজেও কিছু টপিক দেওয়া, যেটা বুঝছেন না সেটা শেয়ার করা বা যেটা বুঝতেছেন ভালো সেটা নিয়ে লেখালেখি করা বা মানে গ্রুপে যে মেডিসিন অনেকগুলো গ্রুপে হচ্ছে গ্রুপ স্টাডি হয়। সেই গ্রুপ স্টাডিতে বিভিন্ন মেডিসিন নিয়ে আলোচনা হয়। তারপর বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হয়, বা অর্গানন নিয়ে আলোচনা হয়, বা আমাদের যে অ্যানাটমি ফিজিওলজি আছে ওগুলো নিয়ে আলোচনা হয়, প্যাথোলজি নিয়ে আলোচনা হয়। সেই বিষয়গুলো হচ্ছে আপনারা অংশগ্রহণ করে গ্রুপ স্টাডিতে অংশগ্রহণ করে সেগুলো আর কি শিখতে পারেন। ১০ নাম্বার পয়েন্ট ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিতে শেখা, যেমন এফবি, ইন্টারনেট, হোমিওপ্যাথিক অ্যাডভান্স সফটওয়্যার গুলো। এক্ষেত্রে দেখেন যেহেতু অনলাইনের দিক থেকে প্রযুক্তির দিক থেকে পুরো বিশ্বই এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা হোমিওপ্যাথরা কেন পিছিয়ে থাকবো? সেক্ষেত্রে আপনি আহ, এখন আপনারা চাইলে যে কোনো বিষয়ে ইন্টারনেট থেকে সহযোগিতা নিতে পারেন, অথবা হচ্ছে ফেসবুক থেকে হেল্প নিতে পারেন, যে কোনো গ্রুপে পোস্ট দিয়ে হেল্প নিতে পারেন, বা আমাদের বিভিন্ন সফটওয়্যার আছে সিনথেসিস, তারপর হচ্ছে রেপার্টরির বিভিন্ন সফটওয়্যার আছে, তারপর হচ্ছে বইয়ের বিভিন্ন সফটওয়্যার ক্রিয়েট করা হয়েছে, সেগুলোর হেল্প নিতে পারেন। তো সেগুলোর এত কিছু থাকতে পিছিয়ে না থেকে আমাদের উচিত সেই ডিজিটাল যে আহ, ব্যবস্থাগুলো আছে সেগুলোর হেল্প নেওয়া। তারপর ইউটিউবের বিভিন্ন ভিডিও ক্লাস এগুলো থেকে হেল্পের মাধ্যমে শিক্ষার যে পরিধিটা সেগুলো বাড়ানো। যে বিষয়গুলো নিয়ে আপনারা শিখছেন সেই বিষয়গুলো নিয়ে দিনরাত চিন্তা করা। অর্থাৎ আপনি হাঁটছেন, যে বিষয়টা আপনি পড়েছেন সেই বিষয়টা নিয়েই হাঁটতে হাঁটতে একটু চিন্তা করেন যে আসলে কি বিষয়টা পড়লাম এবং কিভাবে পড়লাম, এটা কিভাবে হলো। এই বিষয়গুলো যখন আপনি ভাববেন তখন দেখা যাবে যে ওই বিষয়টা আর মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। এক্ষেত্রে আহ একজন সত্যিকারের হোমিও গবেষক সবসময় হোমিওপ্যাথি নিয়েই ভাবেন আসলে। ফলে তাদের হচ্ছে বিভিন্ন চিন্তার ধারা বা নতুন দিগন্তের ধারা উদয় হয়, বা তার নতুন নতুন জিনিস নিয়ে ভাবতে পারেন। বিভিন্ন চেম্বার ভিজিট করা, বিভিন্ন চেম্বার ভিজিট করার মাধ্যমে আসলে বিভিন্ন চিকিৎসকরা কিভাবে কেসটা হ্যান্ডেলিং করতেছে সেই বিষয়টা শেখার সুযোগ হয়। অবশ্যই আপনারা বিভিন্ন চেম্বার ভিজিট করার মাধ্যমে আহ, সে কিভাবে চিকিৎসা দিচ্ছে তার দেওয়ার ধরনটা কেমন। দেখেন হোমিওপ্যাথিতে বিভিন্ন ধারা চিকিৎসা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কোনটা গ্রহণ করছেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন হচ্ছে একজন ডক্টরের শরণাপন্ন হবেন অবশ্যই তার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবেন। পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা, অর্থাৎ যখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন ক্লাস হয়, অনেক সময় ক্লাসের পরে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ অনেক সময় রাখা হয় না, কিন্তু এক্ষেত্রে
সহপাঠী বা শিক্ষক, সিনিয়র বা চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরিবেশ হচ্ছে সক্রিয় রাখতে হবে। যাতে হচ্ছে একে অপরের দ্বারা উপকৃত হতে পারে। এক্ষেত্রে যেমন আমাদের আ আ আমরা তো অনেক শিক্ষকদের ক্লাসে করে থাকি। অবশ্যই তারা আসলে অনেক বেশি সদয় দেখিয়ে আমাদের বিভিন্ন ক্লাসে নিয়ে থাকেন। উম সেক্ষেত্রে আমাদের উচিত তাদের সাথে আ যোগাযোগটা রক্ষা করা। আ আর টিচার শিক্ষক যারা আছেন, শিক্ষক শ্রেণী তারাও হচ্ছে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। বা নেতৃত্বের মাধ্যমে অর্থাৎ তার যে জ্ঞানটা সেটা তিনি বক্তৃতার মাধ্যমে দিতে পারেন। তাদের যে শিক্ষার্থী প্ল্যাটফর্মটা আছে সেখানে হচ্ছে ছড়িয়ে দিতে পারেন। একজন আদর্শ হোমিওপ্যাথ কেবল ভালো চিকিৎসকই নন, তিনি একজন জ্ঞানপ্রিয় পথ প্রদর্শকও। চিকিৎসার গণ্ডি ছড়িয়ে তিনি সমাজ জ্ঞানের আলো ছড়াতে পারেন বক্তৃতা, লেখালেখি, শিক্ষাগত ও সংগঠনের মাধ্যমে। এই বহুমাত্রিক ভূমিকা একজন হোমিওপ্যাথিকে সত্যিকার অর্থে পরিপূর্ণ করে তোলে। হেনিম্যানের জীবন ছিল এর শ্রেষ্ঠ উদাহরণ। তিনি শুধু হোমিওপ্যাথির জনক নন, বরং একাধারে একজন দার্শনিক, লেখক, সমাজ সংস্কারকও ছিলেন। তার লেখা অর্গানন অফ মেডিসিন, মেডিকা পিউরা, ক্রনিক ডিজিজ আসলে যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে হচ্ছে হেনিম্যানের জীবনের দিক দিয়েই চিন্তা করতে হবে যে তার জীবনের বা সে কিভাবে আসলে হোমিওপ্যাথিটাকে আয়ত্ত করেছিলেন বা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। যদিও আমরা তার মতো করে আসলে নিজের মধ্যে ধারণ করতে পারবো না, কিন্তু তার অনুসরণ তো করতে পারি। তো সেক্ষেত্রে তিনি যে বইগুলো লিখেছেন সেগুলো হচ্ছে আসলে শিক্ষার্থীদের পাথেয় হিসেবে কাজ করে। যেমন আর আরো একজন ডক্টর রয়েছেন জর্জ ভিথুলকাস। আহ তিনি আধুনিক হোমিওপ্যাথির নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বক্তা হিসেবে তিনি বিশ্বজুড়ে সম্মেলনের ভাষণ দিয়েছেন। আর লেখক হিসেবে দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি বইটি হোমিওপ্যাথদের জন্য এক অনন্য সম্পদ। তারপর ফ্যারিংটন তার ক্লিনিক্যাল ম্যাটেরিয়ামেডিকা গ্রন্থের মাধ্যমে হোমিওপ্যাথিক মেডিসিনকে বিশ্লেষণধর্মীভাবে ব্যাখ্যা করেছেন। তার শিক্ষণশীল ও ও ব্যাখ্যাভঙ্গি আজও অনুকরণীয়। তারপর আমরা যদি দেখি জেমস টেইলর কেন্ট ছিলেন একাধারে অধ্যাপক, লেখক ও সংগঠক। তার রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথি ম্যাটেরিয়ামেডিকা কেবল একখণ্ড বই নয়, একটি আন্দোলন যা হোমিওপ্যাথিকে যুক্তিবাদী ও কাঠামোবদ্ধ রূপ দিয়েছেন। আসলে এই মহান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে আজকের হোমিওপ্যাথদের উচিত চিকিৎসার পাশাপাশি জ্ঞান চর্চার উদ্বুদ্ধ হয়ে লেখালেখি করা, বক্তৃতা দিতে শেখা, শিক্ষকের ভূমিকা পালন করা, সংগঠনের মাধ্যমে সমাজে অবদান রাখা। এতে করে হোমিওপ্যাথির ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে তেমনি একজন চিকিৎসকও হয়ে উঠবেন আলো ছড়ানোর দীপ্তময় চরিত্র। আসলে এই লেখাগুলো আমি আমরা প্রিয় একজন শ্রদ্ধাভাজন স্যারের থেকে নেওয়া। ডক্টর ফায়েক এনাম স্যারের থেকে। উনি আসলে এগুলো ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাইলে কি কি বৈশিষ্ট্য রাখতে হবে এটার বিস্তর ভাবে লিখেছেন। অনেকগুলো পর্ব উনি লিখেছেন। সেখান থেকে আসলে স্টুডেন্টদের জন্য বা শিক্ষার্থীদের জন্য যেটা আমার আসলে সবথেকে বেশি ভালো লেগেছে পর্ব ১১ ছিল এই পর্বটা। তো সেই পর্বটাই আসলে সকলের সাথে শেয়ার করেছি। উম পরবর্তীতে যদি এরকম কোনো লেখা বা আ ভিডিও আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন বা আপনাদের জন্য আমরা কি কি ধরনের ভিডিও আপলোড করতে পারি বা কোন ক্লাসগুলো আ আ প্রেজেন্ট করতে পারি সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে